প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব শিক্ষার সংস্থা, পরিবার ও সমাজ এই বিষয়টি নিয়ে। এজেন্সিস অফ এডুকেশন, ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। আজকের এই আলোচনার পরে শিক্ষার্থীরা যে বিষয়গুলো নিয়ে জানতে পারবে সেগুলি হলো শিক্ষার সংস্থাগুলোর অর্থ নির্ধারণ এবং সেগুলিকে শ্রেণীবদ্ধ করতে শিখবে। শিক্ষার্থীরা পরিবার এবং সমাজের শিক্ষাক্ষেত্রে ভূমিকা ব্যাখ্যা করতে সক্ষম হবে। শিক্ষার্থীরা পরিবার এবং সমাজের শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। শিক্ষা শিক্ষা শুধুমাত্র ব্যক্তির আচরণকে গঠন করে না, সাথে সাথে বর্তমান প্রজন্মের কাছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঞ্চারণও করে। ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর 21st সেঞ্চুরি, যাকে আমরা ডেলাস কমিশন নামেও জানি, লার্নিং দ্য ট্রেজার উইদিন, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে শিক্ষার 4টে পিলারের কথা বলা হয়েছে। লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। লার্নিং টু বি, লার্নিং টু বি আ গুড হিউম্যান বিইং। এই যে প্রকৃত মানুষ হয়ে ওঠা, এটাও কিন্তু শিক্ষার একটা মূল উদ্দেশ্য। আমরা যদি আমাদের সংবিধানের প্রস্তাবনা দেখি, সেখানে যা লেখা আছে প্রত্যেকটা শব্দ শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে পরিপূরক। শিক্ষার উদ্দেশ্য যদি আমরা বলি, ভারতবাসী হিসেবে শিক্ষার উদ্দেশ্য আমি কি দেখব? ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমাজতন্ত্র রূপে গড়ে তুলব। অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকৃত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে। একটা প্রকৃত মানুষ, সে শ্রদ্ধা করবে সমাজতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে, গণতান্ত্রিক আদর্শকে এবং সাধারণতন্ত্র তো আছেই। এবং আমরা অ্যাসিওর করব যে আমাদের প্রত্যেকটা নাগরিক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার পাবে। চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা লাভ করবে। প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করবে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতিকে আশ্বস্ত করবে এবং প্রত্যেকের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে। আমরা যদি শিক্ষার উদ্দেশ্য দেখি, প্রত্যেকটা শব্দ শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার মাধ্যমে আমরা এমন নাগরিকই গড়ে তুলতে চাই। এবার আমরা আলোচনা করি শিক্ষার সংস্থা হিসেবে বিভিন্ন অর্গানাইজেশন আছে। সবার প্রথমে আমরা যেটা আলোচনা করব, শিক্ষার সংস্থা বলতে আমরা কি বুঝি? এজেন্সিস অফ এডুকেশন। শিক্ষা সংস্থা সেই সংগঠিত প্রতিষ্ঠান বা সামাজিক গোষ্ঠী যেগুলি জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা এবং সাংস্কৃতিক নীতিগুলি মানুষের মধ্যে প্রবাহিত করার মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ায় সহায়তা করে। অর্থাৎ শিক্ষা একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত সংগঠিত প্রতিষ্ঠান বা সামাজিক গোষ্ঠী মানুষের মধ্যে কিংবা শিক্ষার্থীর মধ্যে জ্ঞান গড়ে তুলবে, অর্থাৎ স্কলাস্টিক, একাডেমিক কিংবা সাবজেক্টিভ জ্ঞান তৈরি করবে, তার সঙ্গে সঙ্গে মূল্যবোধ ডেভেলপ করবে, শিক্ষার্থীর মধ্যে দক্ষতা ডেভেলপ করবে এবং সাংস্কৃতিক রীতি নীতি সেগুলোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এগুলো যখন আমরা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মাধ্যমে প্রবাহিত করি, কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানগুলি প্রবাহিত করাকে সহায়তা করে, তাদেরকেই আমরা বলি শিক্ষার সংস্থা। এই সংস্থাগুলি
ব্যক্তির সামাজিকীকরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষা সংস্থার শ্রেণীবিভাগের দিকে আমরা একটু নজর দিই। শিক্ষা সংস্থার বেশ কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমত, আনুষ্ঠানিক সংস্থা, যাকে আমরা বলি ফর্মাল এজেন্সি অফ এডুকেশন। এটা কি? এখানে সংগঠিত প্রতিষ্ঠান যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম এবং নিয়মিত পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। বিষয়টা একটুখানি বিস্তারিত আলোচনা করি। আমাদের আশেপাশে যে স্কুলগুলো দেখি, আমরা কলেজ দেখি, ইউনিভার্সিটি দেখি, সেখানে একটা নির্দিষ্ট নিয়মকানুন মেনে গোটা শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয়। তারপরে অনানুষ্ঠানিক সংস্থা, যাকে আমরা বলি ইনফর্মাল এজেন্সিস অফ এডুকেশন। এই বিষয়টা কীরকম? এখানে অগঠিত এবং অনানুষ্ঠানিক পরিবেশে, যেখানে দৈনন্দিন মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এখানে যেমন ধরুন পরিবার, বন্ধুবান্ধব, বিভিন্ন সামাজিক গোষ্ঠী, এখানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা কিংবা আমরা একটা ইন্টারাকশন করি, যাকে আমরা বলি সোশ্যাল ইন্টারাকশন। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ থাকতে পারে না। মানুষ সমাজে বিভিন্ন সম্পর্কের মাধ্যমে জড়িত আছে। সেজন্য মানুষ সমাজে অবস্থিত বিভিন্ন মানুষজনের সঙ্গে বিভিন্ন সম্পর্কের বন্ধনে আলাপ আলোচনা করে, এবং এই আলাপ আলোচনার মাধ্যমেও আমরা কিন্তু আমাদের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হই। আরেকটি অপ্রাতিষ্ঠানিক সংস্থা, সেটি হচ্ছে নন ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, অপ্রাতিষ্ঠানিক সংস্থা। আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে এই যে অপ্রাতিষ্ঠানিক সংস্থা, এটি আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে সংগঠিত হয়, যা সাধারণত নমনীয় এবং নির্দিষ্ট চাহিদার উপরে ভিত্তি করে হয়। তাহলে এই ব্যবস্থাটা কীরকম? বিভিন্ন রকমের কর্মশালা কিংবা প্রশিক্ষণ প্রোগ্রাম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে শিক্ষার প্রতিষ্ঠান, এই যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো কিন্তু ভীষণ রকমের স্ট্রিক্ট কোনো নিয়মকানুনের মধ্যে থাকে না। এগুলো কিন্তু যথেষ্ট নমনীয়, এবং কোনো একজন ব্যক্তি কোনো একটি প্রোগ্রামে কিংবা কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা একটা কর্মশালায় তখনই অংশগ্রহণ করবে যখন তার একটা নির্দিষ্ট চাহিদা থাকবে। তো এইগুলোর মাধ্যমেও আমরা অনেক কিছুই শিখি, এবং একে বলা হচ্ছে নন ফর্মাল এজেন্সি অফ এডুকেশন। এরপরে আমরা আসছি এই যে এজেন্সিস অফ এডুকেশন, এর মূল কার্যাবলী, মূল কাজগুলো কি কি? প্রথমত, জ্ঞান প্রদান করা। সে হতে পারে আমার পরিবার, হতে পারে সমাজ, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন কর্মশালা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান। মূল কাজ জ্ঞান প্রদান করা। তাত্ত্বিক হতে পারে, বাস্তবসম্মত হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু মূল কথা জ্ঞান প্রদান করা। অর্থাৎ আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এই সংস্থার সংস্পর্শে আসলে, এবং আমরা এই সংস্থার সংস্পর্শে দৈনন্দিন জীবনে এসে থাকি। নৈতিক ও মূল্যবোধের বিকাশ। নৈতিক এবং মূল্যবোধ ফর্মাল সেটআপে আমরা শিখি, ইনফর্মাল সেটআপে আমরা শিখি, এবং নন ফর্মাল সেটআপেও আমরা শিখি। সাংস্কৃতিক সংরক্ষণ। সংস্কৃতি একবিংশ শতাব্দীতে ইউনেস্কো ডেলাস কমিশনে বলেছিল, ডেলাস কমিশনের যে রিপোর্ট আছে সেখানে বলছে যে একবিংশ শতাব্দীতে মানুষ বিভিন্ন রকমের টেনশনে থাকবে। বিভিন্ন 7টা টেনশন তারা আইডেন্টিফাই করেছিল, এবং এই 7টা টেনশনের মধ্যে একটি টেনশন ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি। এই যে আমাদের যে ট্র্যাডিশন আছে সেগুলি আমরা সংরক্ষণ করব না সংরক্ষণ করব না। বর্তমান যুগে ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, মডার্নাইজেশন, আরবানাইজেশন, এসবের ফলে যেটা হচ্ছে, অনেক সময় আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে বসেছি। কিন্তু শিক্ষার যে উদ্দেশ্য সবসময় কিন্তু বলে সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া উচিত নয়।
তাই সংস্কৃতিকে আমরা কিভাবে সংরক্ষণ করব, এগুলোও কিন্তু শিক্ষার একটি উদ্দেশ্য, এবং যে বিভিন্ন এজেন্সিস অফ এডুকেশন আছে তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে অনেক সময় সংরক্ষণ করি। সামাজিকীকরণ কি? প্রত্যাশিত ভূমিকা এবং আচরণ শেখানোর মাধ্যমে সমাজে অন্তর্ভুক্ত করা, এটাই সামাজিকীকরণের মূল বক্তব্য। দক্ষতা উন্নয়ন। দক্ষতা উন্নয়ন কি? বেঁচে থাকার জন্য বিভিন্ন বিষয়ে মানুষের দক্ষ হওয়া ভীষণ দরকার। সেটা হতে পারে স্কলাস্টিক, সেটা হতে পারে কো স্কলাস্টিক বিষয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার ফলে সমাজে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি, কিন্তু ভালোভাবে থাকতে গেলে বিভিন্ন বিষয়ে আমাদেরকে দক্ষ হতে হয়। ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য দক্ষতা প্রদান কিংবা দক্ষতা অর্জন একটি উদ্দেশ্য। শিক্ষার প্রতিটি সংস্থা ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষা গঠনে একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করে। এবার আমরা আলোচনা করব শিক্ষার একটি সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা। ফ্যামিলি অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশন। পরিবার একটি সামাজিক সংস্থা যা একজন ব্যক্তির জীবনের প্রাথমিক শিক্ষার উৎস। আমরা জানি শিক্ষা শুরু হয় কোথা থেকে। ফর্মাল এডুকেশন শুরু হওয়ার আগে শিশুর শিক্ষা শুরু হয় পরিবার থেকে। এটি শিক্ষা প্রদানের অপ্রাতিষ্ঠানিক সংস্থা এবং ব্যক্তির মানসিক, শারীরিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে। পরিবার সমাজের সবচেয়ে ছোট একক হলেও এটি শিক্ষাক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবারের ভূমিকা শিক্ষার একটি সংস্থা হিসেবে। সবার প্রথমে পরিবারের যে ভূমিকাটা আসে, প্রাথমিক সামাজিকীকরণ। আমরা জানি মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। তাই সামাজিকীকরণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে। তাই সামাজিকীকরণ বাচ্চাদের পরিবার থেকে শুরু হয় এবং খুব ছোটবেলা থেকেই শুরু হয়। পরিবার শিশুর সামাজিকীকরণের প্রথম স্তর। জন্ম থেকে শুরু করে শিশু পরিবারের থেকেই সমাজের রীতিনীতি, মূল্যবোধ এবং সংস্কৃতি সবকিছুই শেখে। এটি শিশুদের জীবনব্যাপী শিক্ষা। এরপরে আমরা আসি নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পরিবারের কি ভূমিকা। নৈতিক মূল্যবোধ এটাও কিন্তু ঠিক হয় পরিবার থেকে। পরিবার একটি গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি শিশুর নৈতিক মূল্যবোধ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পরিবার শিশুর মধ্যে নৈতিকতা এবং ন্যায়পরায়ণতা এর বীজ বপন করে। কোনটা ঠিক, কোনটা ভুল, কি করা উচিত, কি করা উচিত নয়, ভালোর দিকে থাকা, খারাপের দিকে থাকবে, কোন দিকে যাবে, সমস্ত কিছুই কিন্তু এই যে নৈতিক মূল্যবোধের উপরে নির্ভর করে। আর এই সমস্ত কিছু কিন্তু একটি শিশু শেখে ভীষণ ছোটবেলা থেকে, এবং এই সমস্ত কিছুই তার মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি শেখানোর কাজ পরিবারের শুরু থেকেই থাকে। সততা, দায়িত্ববোধ, করুণা, শ্রদ্ধা এবং শৃঙ্খলা, এই যে গুণাবলীগুলি আছে, যে গুণাবলীগুলি একটি আদর্শ মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তা কিন্তু আমরা প্রথম থেকেই পাই পরিবার থেকে। তারপরে ভাষা ও যোগাযোগের দক্ষতা। ভাষা কোথা থেকে শেখে একটা শিশু? অবশ্যই পরিবার। তাহলে ভাষা, কোন ভাষা একটি বাচ্চা শিখবে তা কিন্তু নির্ভর করে পরিবারের ওপরে। অর্থাৎ শুধুমাত্র ভাষা শেখাই নয়, আমাদের সংস্কৃতি সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন, তাও কিন্তু নির্ভর করে পরিবারের ওপরে। তাহলে ভাষা ও যোগাযোগ দক্ষতা, পরিবারের ভূমিকা কীরকম থাকে? পরিবার শিশুকে তার প্রথম ভাষা শেখায়। এটি শিশুর যোগাযোগের দক্ষতা বিকাশের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ ভাষা কিন্তু আমাদের যোগাযোগের একটি মূল স্তম্ভ। হতে পারে ভার্বাল কমিউনিকেশন কিংবা নন ভার্বাল কমিউনিকেশন।
দু ধরনের ভাষাই কিন্তু আমাদেরকে শেখায় পরিবার। এটি শিশুর যোগাযোগের দক্ষতা বিকাশের ভিত্তি স্থাপন করে। ভাষা শেখানোর পাশাপাশি পরিবার কি করে? শিশুকে তাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত করে তোলে। যে কথা কিছুক্ষণ আগেই বললাম, যে পরিবার শুধুমাত্র ভাষা শেখায় না, ভাষা শেখানোর সঙ্গে সঙ্গে নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, এই সমস্ত কিছুও কিন্তু শেখায়। এবং সেগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায়, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, সমস্ত কিছুই কিন্তু আমরা পরিবার থেকে শিখি। নেক্সট, পরিবর্তনশীল সমাজের রীতিনীতি এবং সংস্কৃতি শেখানো। সোসাইটি ইজ অলওয়েজ চেঞ্জিং। সোসাইটি ভীষণ রকমের ডাইনামিক। সোসাইটি সবসময় পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনশীল সমাজের রীতিনীতি এবং সংস্কৃতি শেখানো কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে? একজন স্টুডেন্টের সামাজিকীকরণ যখন চলছে, তখন সমাজের রীতিনীতি, সমাজের পরিবর্তিত পরিস্থিতি, সমস্ত কিছু সম্পর্কেই কিন্তু পরিবার একটি শিশুকে পরিচিত করবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচার আচরণ করতে হবে, পরিবর্তিত পরিস্থিতিতে নিজের সংস্কৃতি কিভাবে বজায় রাখতে হবে, এই সমস্ত কিছুই কিন্তু শিখছে একজন শিশু পরিবার থেকে। তাই পরিবার শিশুকে সমাজের নিয়মকানুন যেমন শেখাচ্ছে, সংস্কৃতি শেখাচ্ছে এবং ঐতিহ্য সম্পর্কে শেখাচ্ছে, সে একইভাবে এগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায় সেটাও কিন্তু পরিবার অনেক সময় শেখায়। এবং এটি সামাজিক জীবনে শিশুকে মানিয়ে নিতে সাহায্য করে। অর্থনৈতিক শিক্ষার উৎস। আমরা যে সমাজে বাস করি, সেই সমাজের সঙ্গে অর্থনীতির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। একজন শিশু যখন আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে, অর্থনৈতিকভাবেও কিন্তু তাকে সচেতন হতে হয়। অর্থনৈতিকভাবে যদি কেউ সচেতন না হতে পারে, তাহলে কিন্তু আধুনিক সমাজে টিকে থাকা খুবই দুরূহ ব্যাপার হয়। তো সেক্ষেত্রে পরিবারে শিশুরা অর্থনৈতিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং ব্যয়, এই সমস্ত কিছু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারে। পরিবারের মধ্যে কাজের মূল্য এবং দায়িত্ববোধের শিক্ষা শুরু হয় আমাদের পরিবার থেকে। তারপর আছে আচরণ ও ব্যক্তিত্ব গঠন। মানুষ সমাজবদ্ধ জীব, আগেই বলেছি, এবং সমাজে টিকে থাকতে গেলে পারে মানুষের নির্দিষ্ট কিছু আচরণ থাকে। একটা মানুষ হিসেবে আমরা সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রোল প্লে করেছি, রোল প্লে করে চলেছি। আমি যখন বাড়িতে আছি, যখন পরিবারে আছি, তখন আমি কখনো একজন সন্তান, কখনো একটি স্বামী, কখনো আবার একটা পিতা। আবার যখন আমি বন্ধু বান্ধবের সঙ্গে আছি, তখন আমি একটা বন্ধু। যখন আমি আমার টিচার্সদের সঙ্গে আছি, তখন আমি একজন ছাত্র। তো সমাজে যখন আমরা থাকি, আমরা বিভিন্ন সম্পর্কের মধ্যে আবদ্ধ। তো বিভিন্ন সম্পর্কে আমাদের আচার ব্যবহার একই রকমের হয় না। এই যে সামাজিক রীতি নীতি, এই সমস্ত কিছু আমাদেরকে শিখতে হয়। আর এই জিনিসগুলো আমরা কোত্থেকে শিখি? আমরা শিখি মূলত পরিবার থেকে। শিশুরা পরিবারের সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করে। তাহলে শিশুরা কোত্থেকে শেখে? মূলত পর্যবেক্ষণের মাধ্যমে। শিশুরা খুব ভালো পর্যবেক্ষণ করে ইমিটেট করে। তো প্রথমত পরিবারের সদস্যদের আচার আচরণের ওপর অনেকটাই নির্ভর করে শিশুর আচার আচরণ কিরকম হবে। পরিবারের পরিবেশ, সদস্যদের সঙ্গে সম্পর্ক এবং তাদের পরস্পরের প্রতি আচরণ শিশুর ব্যক্তিত্ব গঠনে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসি আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষা। আধ্যাত্মিক এবং ধর্মীয় শিক্ষা এটাও আমরা ছোটবেলা থেকেই পেয়ে আসি এবং মূলত আমরা পাই পরিবার থেকে। পরিবারে শিশুর মধ্যে আধ্যাত্মিকতার যে ডেভেলপমেন্ট, ধর্মীয় মূল্যবোধ এবং আধ্যাত্মিকতার মূল্যবোধের যে বিকাশ, এই বিকাশগুলি ঘটায় পরিবার। কিভাবে? প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান, নৈতিক শিক্ষা, এই সমস্ত কিছুর মাধ্যমে একটা শিশুর মধ্যে ধর্মীয় চেতনার উন্মেষ ঘটে। এতক্ষণ আমরা আলোচনা করলাম শিক্ষাক্ষেত্রে পরিবারের ভূমিকা। এবার আমরা আলোচনা করছি গুরুত্ব। পরিবারের গুরুত্বটা কি? এটি ব্যক্তির জীবনের প্রথম
এবং মৌলিক শিক্ষার পরিবেশ। একটি শিশু ভূমিষ্ঠ হবার পর থেকেই সে শিখছে, সমস্ত কিছুই সে শিখছে এবং সমস্ত কিছু কন্ট্রোল করছে পরিবার। এটি শিশুর মন ও মূল্যবোধ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। একটা শিশু, তার মন কীরকম হবে, তার মানসিকতা কেমন হবে, সে কেমন মূল্যবোধের অধিকারী হবে, এই সমস্ত কিছু অনেকাংশেই নির্ভর করে পরিবারের ওপর। পরিবার একটি শিশুকে সমাজে সফলভাবে অভিযোজিত হতে শেখায়। পরিবার পরিবর্তিত পরিস্থিতিতে একটি শিশু কেমন বিহেভ করবে, কিভাবে থাকবে, সমস্ত কিছুই কিন্তু শেখে সে পরিবার থেকে। তার সঙ্গে সঙ্গে সামাজিকীকরণ, নৈতিক শিক্ষা, সংস্কৃতির সংরক্ষণ, এই সমস্ত কিছু একজন শিশু শেখে পরিবার থেকে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পরিবার একটি শিশুর বিকাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আলোচনা করব সমাজ নিয়ে। সমাজ শিক্ষার আরেকটি সংস্থা। সমাজ একটি শিশুর বৃদ্ধি ও বিকাশে তার ভূমিকাটা কীরকম? আগেই বলেছি, মানুষ সমাজবদ্ধ জীব এবং সমাজ ছাড়া আমরা চলতে পারি না। তাহলে আমরা দেখি যে সমাজ আসলে কি। সমাজ শিক্ষার একটি মৌলিক এবং বহুমুখী সংস্থা। সমাজ থেকে আমরা অনেক কিছু শিখি, ইনফ্যাক্ট প্রায় সব কিছু শিখি বললেই চলে। অনেক কিছু শিখি আমরা। একটা বহুমুখী সংস্থা সমাজ। এটি মানুষের জীবনের প্রতিটি স্তরে শিক্ষা ও সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ শুধুমাত্র একটি ব্যক্তি নয়, বরং পরিবারের, বিদ্যালয়ের, ধর্মীয় প্রতিষ্ঠানের এবং অন্যান্য সামাজিক সংস্থার একটি সম্মিলিত বৃহৎ কাঠামো। এটি এমন একটি ক্ষেত্র যেখানে ব্যক্তি তাদের জ্ঞান, দক্ষতা এবং সামাজিক আচরণ অর্জন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজ থেকেই একজন শিশু অনেক কিছু শেখে। যার থেকে এত কিছু শেখে সেই সমাজ, সেটা কি? দেখি সমাজের সংজ্ঞা। সমাজ হলো একটি সংগঠিত গোষ্ঠী যেখানে মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ আমাদের যত সম্পর্ক আছে সমস্ত কিছুই কিন্তু সামাজিক। সামাজিক প্রেক্ষিতে গড়ে ওঠে আমাদের বিভিন্ন সম্পর্কগুলো। এই সম্পর্কের মাধ্যমে শিক্ষার আদান প্রদান ঘটে এবং আমাদের মূল্যবোধ, আমাদের নীতি, আমাদের জ্ঞান সমস্ত কিছুই স্থানান্তরিত হয় এই সমাজের মাধ্যমে। এই সমাজ, এই যে শব্দ, এর ইংরেজি হচ্ছে সোসাইটি। এই শব্দটি এসছে একটি ল্যাটিন শব্দ সোসিয়াস, তার থেকে, যার মানে হচ্ছে কম্প্যানিয়ন কিংবা ফেলোশিপ কিংবা অ্যাসোসিয়েশন। তাহলে এই যে কম্প্যানিয়ন, অ্যাসোসিয়েশন, ফেলোশিপ, এই সমস্ত কিছুই কিন্তু সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের সম্পর্ক বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, যাকে আমরা বলছি সমাজ। অনেক 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 সোশিওলজিস্ট, অনেকে অনেক রকমের ডেফিনেশন দিয়েছে। আমরা একটা দুটো ডেফিনেশন নিয়ে একটু আলোচনা করি। গেজেন্স 2000 সালে একটি ডেফিনেশন দিয়েছেন। তার মতে, আ সোসাইটি ইজ এ গ্রুপ অফ পিপল। তাহলে একটা সমাজ হচ্ছে কিছু মানুষকে নিয়ে তৈরি, হু লিভ ইন আ পার্টিকুলার টেরিটরি, অর্থাৎ যারা একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকে, আর সাবজেক্ট টু আ কমন সিস্টেম, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলে। কিসের সিস্টেম? অফ পলিটিক্যাল অথরিটি, অর্থাৎ আমরা সামাজিক জীব, তার সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিক জীবও। অর্থাৎ একটা নির্দিষ্ট রাজনৈতিক অথরিটি যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে চলে। অ্যান্ড আর অ্যাওয়্যার অফ হ্যাভিং আ ডিস্টিংক্ট আইডেন্টিটি, এবং সবার মনে হয় যে আমরা একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে আমাদের, ফ্রম আদার গ্রুপস অ্যারাউন্ড দেম, অর্থাৎ আমার আশেপাশে যারা রয়েছে আমরা সকলে আমাদের নিজেদের একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে। এই হচ্ছে একটা ডেফিনেশন দিয়েছিলেন গিজেন সাহেব। আরেকটি ডেফিনেশন মিস্টার গেন্সবার্গ তিনি দিয়েছেন। তার মতে, আ সোসাইটি ইজ আ কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস। তাহলে একটা সোসাইটি সেটা হচ্ছে কিছু মানুষের সমন্বয়, একসঙ্গে থাকে কিছু মানুষজন, ইউনাইটেড বাই আ সার্টেন রিলেশনস
নির্দিষ্ট কিছু সম্পর্কের দ্বারা ইউনাইটেড, অর মোডস অফ বিহেভিয়ার কিংবা আচার আচরণের দিক থেকে সবাই ইউনাইটেড, উইচ মার্ক দেম অফ ফ্রম আদার্স, যেটা অন্যান্যদের থেকে তাদেরকে পৃথক করে। হু ডু নট এন্টার ইনটু দিস রিলেশনস অর হু ডিফার ফ্রম দেম ইন বিহেভিয়ার, অর্থাৎ যারা অন্যান্য যারা তারা হয়তো অন্য কোনো সম্পর্কে আছে কিংবা তাদের বিহেভিয়ার অন্য। তাহলে এই যে নির্দিষ্ট গ্রুপ যারা নিজেরা ইউনাইটেড হয়ে আছে তারাই হচ্ছে একটা সমাজে আছে, এবং এই যে একটা নির্দিষ্ট এলাকায় আছে সেটাই হচ্ছে সমাজ। অর্থাৎ আমি যদি আমার আশেপাশে দেখি তাহলে সমাজ কি, আমি যেখানে আছি সমমনোভাবাপন্ন মানুষজন যেখানে আছে আমার আশেপাশে সেটাই হচ্ছে সমাজ। সমাজের ভূমিকা শিক্ষার একটি সংস্থা হিসেবে। তাহলে শিক্ষা অর্জনের ক্ষেত্রে সমাজের ভূমিকা কি সে বিষয়ে আমরা একটু আলোকপাত করি। প্রথমত, সামাজিকীকরণ। সামাজিকীকরণের প্রথম স্টেপ শুরু হচ্ছে পরিবার থেকে, কিন্তু পরিবারের যে মেম্বার্স তাদের মধ্যে তো সামাজিকীকরণ শুধুমাত্র আমরা চাই না, আমরা চাই একজন শিশু যে সমাজের জন্য উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ সমাজের রীতিনীতি, সমাজের আদব কায়দা এই সমস্ত কিছু মেনে চলবে। তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রে সমাজের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সমাজ ব্যক্তির সামাজিকীকরণে প্রধান মাধ্যম। তাহলে সমাজ হচ্ছে একজন শিশুর কিংবা একজন ব্যক্তির সামাজিকীকরণের প্রধান মাধ্যম। এখানে ব্যক্তি সমাজের নিয়ম, রীতিনীতি, সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে শিক্ষা লাভ করে। তাহলে এই যে সামাজিক শিক্ষা আমরা কোথায় পাই? প্রথমত এই সামাজিক শিক্ষাগুলো আমরা পাই সমাজ থেকে, এবং এটি ব্যক্তিকে সমাজের সক্রিয় সদস্য তৈরি করতে সাহায্য করছে। অর্থাৎ একটি সমাজ থেকে আমি সমাজের রীতিনীতি, আইন কানুন, মূল্যবোধ সমস্ত কিছু শেখার পর আমি সেই সমাজের উপযুক্ত একজন মেম্বার তৈরি হচ্ছি। পরবর্তী, নৈতিক ও মূল্যবোধের শিক্ষা। বিভিন্ন সমাজে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে। আমি যে পরিবেশে থাকি, যে সমাজে থাকি, সেই সমাজের রীতিনীতি, মূল্যবোধ এবং নৈতিকতা জানাটা আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সমাজ ব্যক্তিকে নৈতিকতা এবং মূল্যবোধ শেখায়। সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, সহমর্মিতা, এই যে গুণগুলো আছে এই গুণগুলো কিন্তু বিকাশ হওয়া ভীষণ দরকার একজন ব্যক্তির ক্ষেত্রে। সাংস্কৃতিক স্থানান্তর, যাকে আমরা বলছি কালচারাল ট্রান্সমিশন। আমরা জানি সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গ্লোবালাইজেশনের যুগে কিংবা আরবানাইজেশনের যুগে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির অত্যন্ত বাড়বাড়ন্তের ফলে আমরা কিন্তু একটা মাল্টিকালচারাল সোসাইটিতে এক্সপোজড হয়ে আছি। আমরা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির লোকজনের সংস্পর্শে আসি, এবং এটা আসার ফলে যেটা হয় অনেক ক্ষেত্রেই সেই সমস্ত দেশের সংস্কৃতি আমরা অ্যাডপ্ট করতে শুরু করি, এবং এই অ্যাডাপ্টেশন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনেকাংশেই আমরা ভুলে যাই। সেক্ষেত্রে সমাজে টিকে থাকার জন্য, সমাজে বেঁচে থাকার জন্য এবং নিজেদের কালচারাল আইডেন্টিটিটাকে বজায় রাখার জন্য সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ শিক্ষা প্রদান করে সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ও স্থানান্তরকরণ কিভাবে করা যায় তার। এটি শুধুমাত্র একটি ব্যক্তি না, এটি একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে ভাষা, শিল্প, সাহিত্য সমস্ত কিছুই কিন্তু ট্রান্সফার করে। তারপর আচরণ নিয়ন্ত্রণ। আমরা সামাজিক জীব। হিউম্যান বিংস আর অলসো আ কাইন্ড অফ অ্যানিমাল ইন দিস অ্যানিমাল কিংডম। তো এরকম একটা জায়গায় আমাদের মধ্যেও কিন্তু অনেক পাশবিক প্রবৃত্তি আছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, আর যেহেতু আমরা একটা সমাজে আছি, আমরা কিন্তু আমাদের পাশবিক প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখি। আমাদের সমাজে টিকে থাকার জন্য গোটা
সিভিলাইজেশনটা যাতে ঠিকঠাক থাকে, আমাদের পাশবিক প্রবৃত্তিগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। সেই জন্য সমাজ ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করে। আমরা যা খুশি তাই করতে পারি না। সমাজে চলতে গেলে একে অপরের ভালোর জন্য আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণ করে চলতে হয়। এটা ব্যক্তিকে শৃঙ্খলা যেমন শেখায়, তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ববোধগুলোও তেমন শেখায়। এর সঙ্গে আছে অর্থনৈতিক শিক্ষা। যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অর্থনীতি। এবং এই অর্থনৈতিক শিক্ষা যদি একটা মানুষের না থাকে, তাহলে কিন্তু সে সঠিকভাবে এই সমাজে টিকে থাকতে পারবে না। সমাজ ব্যক্তিকে কাজের মূল্য এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে। এটি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দক্ষতা এই বিষয়েও সচেতন করে। সেজন্য মানুষের মধ্যে অর্থনৈতিক শিক্ষা সমাজ থেকে অনেক ক্ষেত্রেই পেয়ে থাকে। ব্যক্তিত্ব বিকাশ, এর ক্ষেত্রে সমাজের একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ এবং অভিজ্ঞতা ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। আমরা যখন একটি সমাজে থাকি, সমাজের প্রচলিত যে রীতিনীতি, প্রচলিত যা কিছুই আছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যক্তি সমাজের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে, তার ব্যক্তিত্ব গঠন করে। প্রতিযোগিতার শিক্ষা, এডুকেশন থ্রু কম্পিটিশন। আমরা যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে কম্পিটিশন আছে, বিভিন্ন জায়গায় কম্পিটিশন আছে। এই কম্পিটিশনটাও আমরা শিখি সমাজ থেকে। সমাজের বিভিন্ন অংশে প্রতিযোগিতার মাধ্যমে ব্যক্তি তার দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে শেখে। এবার আমরা একটু আলোচনা করব সমাজের গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে। সমাজে স্থিতিশীলতা বজায় রাখা, স্ট্যাবিলিটি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা সমাজকে শৃঙ্খলা এবং সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। শৃঙ্খলা যদি না থাকে, সবাই যদি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। তো সেক্ষেত্রে শৃঙ্খলা শেখানোর মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থিতিশীলতা বজায় রাখা, এগুলো কিন্তু আমরা শিখি সমাজ থেকেই। সামাজিক দায়িত্ব শেখানো, সমাজ ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করে, তার কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। সমতা এবং ন্যায় বিচার শিক্ষা, সমতা এবং ন্যায় বিচার শিক্ষা এগুলো কিন্তু একটা নৈতিকতার জায়গা থেকে আমরা পাই এবং সমাজ আমাদেরকে শিক্ষা দেয়। সমাজ ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে ন্যায় বিচার এবং সমতা প্রচার করে থাকে। তাহলে এই যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে সমাজ শিক্ষাক্ষেত্রে এবং একটি শিশুর বিকাশের ক্ষেত্রে এবং বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতক্ষণ আমরা আলোচনা করলাম শিক্ষার সংস্থা হিসেবে পরিবার এবং সমাজের ভূমিকা। আমাদের আলোচনা থেকে আমরা এটুকুনি বুঝতে পারলাম যে সমাজ এবং পরিবার দুজনই কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে। একটা আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে দুজনেরই ভূমিকা অপরিসীম। তাই উপসংহারে আমরা বলতে পারি, পরিবার একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্থা। শিক্ষার ক্ষেত্রে পরিবার এমন একটি ভিত্তি স্থাপন করে যা ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য অপরিহার্য। অন্যদিকে সমাজ শিক্ষার একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্থা। শিক্ষা এবং সমাজ একে অপরের পরিপূরক, যা ব্যক্তির সার্বিক বিকাশ এবং সমাজের উন্নয়নে অবিচ্ছেদ্য অংশ। শেষ পর্যায়ে আমরা কিছু অ্যাক্টিভিটি করব। আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, এর উত্তর দেওয়ার চেষ্টা করো। পরিবার কিভাবে শিক্ষার একটি প্রধান সংস্থা হিসেবে কাজ করে? পরিবারে প্রাথমিক শিক্ষার কি কি উপাদান অন্তর্ভুক্ত থাকে? সমাজ কিভাবে শিক্ষার একটি প্রধান সংস্থা হিসেবে কাজ করে? পরিবার এবং সমাজ কিভাবে যৌথভাবে শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করতে পারে? এর সঙ্গে সঙ্গেই
আজকে শেষ করছি। ধন্যবাদ।